হ্যালো এভরিওয়ান। আজকে ফিজিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে স্যার ফিজিক্স ক্লাস কবে শুরু করবেন, ঠিক আছে? তো আমি সেই মতো আজ থেকে ফিজিক্সের ক্লাস রেকর্ড করা শুরু করে দিয়েছি এবং আশা করছি এবার রেগুলার ইন্টারভ্যালে তোমরা ফিজিক্সের ক্লাস পেয়ে থাকবে। এখন এবার এর শিডিউলটা কী হবে সেটা মোটামুটি আশা করা যাচ্ছে নেক্সট উইকে আমি জানিয়ে দিতে পারবো, ঠিক আছে? তো এই যে ফিজিক্সের ভিডিও সিরিজটা আমি বানাচ্ছি এটা সম্পূর্ণটাই আমার থাকবে ক্লাস 12-এর উপর বেস করে। মেন ফোকাসটা আমার ক্লাস 12 উপরই থাকবে। এখন আমি তোমাদেরকে চেষ্টা করব যে এটা যেন একতরফা কোনো লেকচার না হয়। একতরফা মানে মানে আমি শুধু তোমাদেরকে জ্ঞান দিয়ে গেলাম, আমি শুধু তোমাদের নোটটা টুকে গেলে আর মুখস্থ করে গেলে, না, সেটা যেন না হয়। কারণ প্রথম কথা, আমি মুখস্থ বিদ্যায় বিশ্বাসী নয়, ঠিক আছে? তা আমি চেষ্টা করব ক্লাসটা যথারীতি ইন্টারেস্টিং করার। কি হবে সেটা? যেমন এই যে প্রথমেই বললাম একতরফা হতে দেবো না। তাহলে কিরকম হতে হবে? দুতরফা হতে হবে। অর্থাৎ আমি ক্লাসটাকে একটা আলোচনার মধ্যে দিয়ে নিয়ে যাবো, একটা ডিসকাশনের মধ্যে দিয়ে নিয়ে যাবো, ঠিক আছে? তো এই জায়গায় তোমাদেরকেও কিছু পার্টিসিপেট করতে হবে। কি হবে না, আমি যখনই কোনো কিছু ইন্টারেস্টিং, আমি যখনই কিছু আলোচনা করব, তখন তোমাদেরকে কমেন্টে জানাতে হবে যে সেটা নিয়ে তোমরা কি ভাবছো, তোমাদের ধারণাটা কি। হ্যাঁ, মানছি তো ভুল হতে পারে, ঠিকও হতে পারে, সেটা নিয়ে কেউ কিছু বলবে না, ঠিক আছে? তোমরা তোমাদের চিন্তা ভাবনাটাকে চালিয়ে যাও, সেটাই অনেক। এখানে কে ভুল করলো কে ঠিক করলো সেটা ম্যাটার করে না, ভুল তো আমিও করি, তাই না? এবং দ্বিতীয় যে জিনিসটা আমি সেটা করব সেটা হলো, দেখো ফিজিক্সের প্রত্যেকটা থিওরি ফিজিও নিশ্চয় একটা একটা গল্প আছে, একটা স্টোরি আছে, ঠিক আছে? আমি সেই স্টোরিটার সঙ্গে তোমাদের মতো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং আশা করব এই স্টোরিগুলো শুনতে শুনতে তোমাদের ফিজিক্সের প্রতি ভালোবাসাটাও বাড়বে এবং ক্লাসটাও করতে ভালো লাগবে। তা আশা করব যে তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখবে এবং আজকের আমি যে ক্লাসটা করাবো সেটা হলো পুরোপুরি তড়িৎ বিভবের উপর। হ্যাঁ, তোমাদের মনে হতে পারে যে স্যার কেন তড়িৎ বিভব থেকে শুরু করছেন। অ্যাকচুয়ালি এটা আমি নেক্সট ভিডিওতে বলবো এবং যখন আমি পুরোপুরি তড়িৎ ক্ষেত্রটা বুঝিয়ে দেবো নেক্সট ভিডিওতে, তখনই তোমরা বুঝতে পারছো কেন আমি তড়িৎ বিভব থেকে শুরু করলাম, ঠিক আছে? তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করা যাক তড়িৎ বিভব নিয়ে। চলো, তড়িৎ বিভব শুরু করার আগে আমি কি করি, একটা তড়িৎ ক্ষেত্র নিয়ে নিই। যে কোনো একটা প্লাস কিউ আধানের একটা তড়িৎ ক্ষেত্র নিয়ে নিই, ঠিক আছে? এখানে প্লাস কিউ আধান আছে, এখানে তার চারিদিকে তার প্রভাব বিস্তার করে রেখেছে, ওকে? এইবার আমি যদি এই জায়গায় একটা পজিটিভ আধানকে নিয়ে আসি, কোনো একটা পয়েন্টে নিয়ে আসি, তাহলে কি হবে সেই ঘটনাটা আমি দেখব, ঠিক আছে? কি কি হতে পারে এটা বলার আগে একটা গল্প বলি তাহলে। ধরো সাপোজ একটা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মধ্যে অনেকদিন রিলেশন আছে, হুম, এবং একদিন হঠাৎ করে বয়ফ্রেন্ডটা অন্য মেয়ের সঙ্গে গল্প করছে এবং গার্লফ্রেন্ডের সাথে দেখে ফেলেছে। তাহলে কি হবে? যথারীতি গার্লফ্রেন্ড রেগে যাবে, রেগে একদম চোখ মুখ লাল করে ফেলবে, তাই তো? কথা বলা বন্ধ করে দেবে, মেসেজ করা বন্ধ করে দেবে, ফোন করা বন্ধ করে দেবে। তখন সেই পরিস্থিতিতে বয়ফ্রেন্ডরা কি করে? যার যা প্রতিভা সে সেটা করবে। কেউ গান গেয়ে শান্ত করার চেষ্টা করবে, কেউ কবিতা লিখে, কেউ কবিতা আবৃত্তি করে, কেউ ছবি এঁকে, ঠিক আছে? এখনকার দিনে আরো ইনোভেটিভ আইডিয়া থাকতে পারে, সেগুলো করে, বা গোলাপ ফুল দিয়ে সেগুলো করে শান্ত করার চেষ্টা করবে, ঠিক আছে? এবার যত বয়ফ্রেন্ডরা সে ধরনের কাজগুলো করবে তত কি হবে? মেয়েটার রাগটা কমবে, আর ততই তাদের রিলেশনশিপটা কি হবে? স্ট্রং হবে, তাই তো? তাহলে একটা জিনিস ক্লিয়ার, বয়ফ্রেন্ড যত বেশি কাজ করবে তত তাদের রিলেশনটা কি হবে? শক্তিশালী হবে, তাই তো? তাহলে বয়ফ্রেন্ডের কাজটা রিলেশনের মধ্যে কি হিসেবে জমা হচ্ছে? আমি যদি ফিক্সের কথা ভাবি, শক্তি হিসেবে জমা হচ্ছে। অর্থাৎ ওয়ার্কটা এনার্জিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে, তাই তো? যে এনার্জিটার মানে একটা জায়গায় মানে কি বলবো,
জমা হয়ে থাকে, তাই তো? সেই ধরনের এনার্জিকে আমি কি বলি? স্মৃতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি বলি। তো কি বলি? স্মৃতিশক্তি বলি। ঠিক আছে? মানে ধরো তুমি একটা জায়গা থেকে তুমি একতলা থেকে 10 তলায় উঠলে, তাহলে কি হবে? এই যে উচ্চতাটা তুমি উঠলে, তোমার ওজন ধরো সাপোজ এম, তাহলে এই জায়গায় যখন পৌঁছাবে তখন তোমার মধ্যে কত স্থিতিশক্তি জমা হবে? যত তুমি ওয়ার্ক ডান করলে, সেই ওয়ার্ক ডানের মানটা কত? এমজিএইচ। এই এমজিএইচটাই তোমার ওয়ার্ক ডান, এমজিএইচটাই তোমার এনার্জি, তাই তো? তাহলে এই যে তুমি কাজটা করছো, সেই কাজটা এই পয়েন্টে কি হচ্ছে? একটা শক্তি হিসেবে জমা থাকছে তোমার মধ্যে। ক্লিয়ার এটুকু? যখনই আমি কোশ্চেন করবো সেগুলো তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? এটা নিয়ে আমি আর দ্বিতীয়ভাবে কিছু বলবো না, আমার কোশ্চেনগুলো তোমরা কমেন্টে জানাবে। তাহলে আমি যখনই একটা পজিটিভ আধানকে অন্য একটা পজিটিভ আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনার চেষ্টা করব, তখন কি ঘটনা ঘটবে? মানে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে পুরোটাতে প্রভাব বিস্তার কে করে আছে? এই পজিটিভ আধানটা প্রভাব বিস্তার করে আছে, তাই তো? এটা ও পয়েন্ট দিয়ে দিলাম, এটাকে এ পয়েন্ট দিচ্ছি। তাহলে এ চাইবে যে এই যে কোনো পজিটিভ আধানকে দূরে সরিয়ে দিতে চাইবে, পজিটিভ আধান কি করবে? বিকর্ষণ করবে, তাই তো? তাহলে এই আধানটা এই আধানটাকে এদিকে নিজের তৈরির মধ্যে আসতে বাধা দেবে, যথারীতি বাধা দেবে, তাই তো? আর সেই বাধাটা অতিক্রম করতে গেলে আসতে হবে। যে কোনো বাধাকে তুমি অতিক্রম করে দিয়ে যেতে চাও, তা তখন কি কাজ করতে হবে, তাই না? এবার অনেক কাজ করার পর বাবু এখন এ পয়েন্টে এসছে। তাহলে এ পয়েন্টে এলে ওই যে যে কাজটা করলো সেই কাজটা কি হবে? এই যখন এই পয়েন্টে পৌঁছবে, ওই জায়গায় একটা শক্তি হিসেবে সঞ্চিত হবে, তাই তো? সেই শক্তিটাকে আমি বলছি তড়িৎ স্থিতিশক্তি। ক্লিয়ার? তাহলে একটা টার্ম কি পেলাম? তড়িৎ স্থিতিশক্তি, সেটাকে আমরা ইউ দিয়ে চিহ্নিত করবো। তাহলে আর কত কাজ করেছে সেই কাজটাকে আমি ধরলাম ডব্লু, ওয়ার্ক ডানটা হচ্ছে ডব্লু। যে কিউটা এই পয়েন্ট থেকে বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসতে ডব্লু কাজ করেছে, আর এই কাজটাই ওখানে স্থিতিশক্তি হিসেবে জমা আছে। এবার আমরা তড়িৎ নিয়ে আলোচনা করছি, স্থির তড়িৎ নিয়ে, তাই আমি কি বলছি? তড়িৎ স্থিতিশক্তি বলছি। এইবার ধরো সাপোজ, তাহলে এই কিউ আধানটার জন্য, এবার আমাকে এটা একটা কথা বলি, একটা তড়িৎ ক্ষেত্রের জন্য এই আধানটা তো কনস্ট্যান্ট, কেন? কারণ না এই আধানের মানটা বা প্রকৃতিটা যদি চেঞ্জ হয়, তাহলে সঙ্গে তড়িৎ ক্ষেত্র চেঞ্জ হয়ে যাবে। তাই তড়িৎ ক্ষেত্রকে যদি কনস্ট্যান্ট রাখতে হয়, তাহলে আমাকে আধানটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে এই আধানটা কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হতে পারে কোন আধানটা? এই আধানটা, এটা প্লাস কিউ হতে পারে। এই যে কিউ আধানটা, যে মানটা যা খুশি হতে পারে, তাই তো? তাহলে আমি একটা মানে জেনারেল কেস বার করবো, একক আধানের জন্য এত কাজ করে, তাহলে সেখান থেকে তো আমি যে কোনো আধানের জন্য কাজটা বার করতে পারবো, তাই না? ওই কি নিয়ম অনুযায়ী। তাহলে সেটা আমি দেখে নিই। তাহলে কিউ আধানকে আমি যখনই তড়িৎক্ষেত্রের মধ্যে আনছি এ পয়েন্টে, তাহলে কতটা কাজ করছে? ডব্লু কাজ করছে। আর কতটা সিরিজে জমা থাকছে? ইউ জমা থাকছে, তাই তো? তাহলে আমি যদি এক কুলম্ব বা একক আধানকে নিয়ে আসি, তাহলে কতটা সিরিজে জমা হবে? ডব্লু বাই কিউ। কতটা কার্য করবে? ডব্লু বাই কিউ কার্য করবে, ওই কি নিয়ম অনুযায়ী, ঠিক আছে? আর যদি সিরিজে দেখি, তাহলে সিরিজ জমা হবে ইউ বাই কিউ। ওকে? এইবার এই যে একক আধানটার জন্য যে পরিমাণ কার্যটা করতে হলো, অর্থাৎ একটা একক আধানকে, মানে এটা ওয়ান ধরে নিই, সেটাতে বলতে চেয়েছি ওয়ান, একটা একক ধনাত্মক আধানকে আমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে আসি, তাহলে যে পরিমাণ কাজ করতে হবে সেটাই হবে তার বিভব। এইবার এই জায়গায় একটা খুব সুন্দর একটা কনসেপ্ট আছে। কি কনসেপ্ট? এই বি পয়েন্টটা থাকবে বহু দূরে, যে দূরত্বটা কল্পনা করা অসম্ভব, অর্থাৎ অসীম দূরত্ব। এক কথায় বলতে গেলে এই প্লাস ওয়ান আধানটাকে আমি যদি অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসি, যে পরিমাণ কাজ করতে হবে সেই কাজটাই হচ্ছে তার ওই পয়েন্টের ওই বিন্দুর তড়িৎ বিভব। ঠিক আছে? তাহলে এই জায়গায় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে তড়িৎ বিভব কোন জিনিসের হয়? তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুর হয়, ঠিক আছে? অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা স্থানের হয় তড়িৎ বিভবটা।
ওকে, ওই জায়গাতে এইভাবে জানলে আমি নিশ্চয়ই বলে দিতে পারবো যে সাপোজ অসীম থেকে আমি একটা 20 কুলম আধানকে নিয়ে এলাম, ঠিক আছে, 1 কুলম আধানের জন্য এই কাজটা করে, এটাকে আমি বলছি বিভব, এটাকে আমি বলে দিচ্ছি ভি, ঠিক আছে, বিভবকে আমরা ভি দিয়ে চিহ্নিত করি। তাহলে 1 কুলম আধানের জন্য কতটা কাজ হয়, ভি, 1 কুলম আধানকে অসীম নিয়ে আসতে ভি কাজ হয়। তাহলে আমাকে যদি কোশ্চেন করে যে 20 কুলম আধানের জন্য কত কাজ করতে হবে, অবশ্যই 20 ভি, সিম্পল ব্যাপার। যেমন এখান থেকে তাহলে দেখে নিই একবার যে ডব্লিউ বাই কিউ সমান ভি, তাহলে এখান থেকে কি ডব্লিউ সমান কি পাচ্ছি, কিউ ইন্টু ভি, তাই তো, এটা গেল। আর এটা কি, এইবার ইউ বাই কিউ যেটা, ঠিক আছে, অ্যাকচুয়ালি অবশ্যই খেয়াল রাখবে যে কার্যটাই কিন্তু স্থিতিশক্তি হিসেবে জমা থাকে, তাই ডব্লিউ সমান কিউ ইউ, আর সেজন্য ইউ বাই কিউটাও আমার কি হবে, ভি হবে। তাহলে সেখান থেকে ইউ সমান কি পাচ্ছি, ভি ইন্টু কিউ, তাই তো। তাহলে আমি যদি এটাকে যদি কথায় লিখি তাহলে কি বলবো, যে তড়িৎ স্থিতিশক্তিটা, তাই তো, তাহলে তড়িৎ স্থিতিশক্তি সমান ওই বিন্দুর বিভব, তড়িৎ বিভব ইন্টু আধানের পরিমাণটা, ঠিক আছে। তাহলে যে কোনো বিন্দুতে দেখো, এবার একটা জিনিস খুব সুন্দর একটা কনসেপ্ট বলি, যে কোনো একটা বিন্দু আমি যদি নিকি তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তাহলে সেই বিন্দুটার জন্য একটা নির্দিষ্ট দূরত্ব পাবো, তো দূরত্ব পাবো। এখনই আমরা দেখলাম যে এই বিন্দুটার বিভবটা আমি বার করতে পারি, পারি। আর আমি যদি তড়িৎ ক্ষেত্রে যে আমরা যে জিনিস জেনে এসেছি সেখান থেকে সেই ফর্মুলা থেকে জানি যে কোন একটা বিন্দু যদি দূরত্ব দেওয়া থাকে তাহলে তার তড়িৎ ক্ষেত্র জানা যায়, জানা যায় কি না। এবার তড়িৎ ক্ষেত্র পাবলো জানা যায় অবশ্যই, তাহলে তড়িৎ ক্ষেত্র পাবলো জানা যায়। তাহলে যে কোনো একটা বিন্দু তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো একটা বিন্দুকে কি কি দিয়ে প্রকাশ করা যেতে পারে, বা ওই বিন্দুতে কি কি জিনিস জানা যেতে পারে, একটা হচ্ছে ভেক্টর রাশি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, আর একটা হলো স্কেলার রাশি তড়িৎ বিভব, ঠিক আছে। যে কোনো বিন্দুর জন্যই দুটো জিনিস অবশ্যই থাকবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর বিভব। ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে কিনা সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। হ্যাঁ, এই তোমার আমার মধ্যে কনভারসেশনটা বা ডিসকাশনটা খুব জরুরি ফিজিক্স পড়ানোর ক্ষেত্রে। এবার আমরা দেখবো যে বিভব প্রভেদ জিনিসটা কি, বিভব প্রভেদ, ঠিক আছে, বা বলা যেতে পারে বিভব পার্থক্য। প্রভেদ মানে পার্থক্য। ধরো প্লাস কিউ আধানের একটা তড়িৎ ক্ষেত্র আছে, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো বিন্দু আছে, একটা এ বিন্দু আর একটা বি বিন্দু। আমি বি বিন্দুতে একটা প্লাস কিউ আধানকে রেখেছিলাম, তাকে সেখান থেকে এ বিন্দুতে একটা প্লাস কিউ আধানকে রেখেছিলাম, সেখান থেকে বি বিন্দুতে নিয়ে যাচ্ছি। তাহলে অবভিয়াসলি এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে আমার একটা কাজ করতে হবে, কাজ তো অবশ্যই করতে হবে, তাই না, না হলে এই জায়গা থেকে এই জায়গায় আসবে কি করে। তো যখনই কাজ করবে, এখানকার যদি স্থিতিশক্তি ইউএ হয়, কাজ করলে কি হয়, শক্তি জমা হয়, স্থিতিশক্তি জমা হয়। তাহলে এখানে যখন ইউএ ছিল, এর সঙ্গে আরো স্থিতিশক্তি জমা হয়ে এখানে ধরো সাপোজ ইউবি হলো, তাহলে কি বোঝা যাচ্ছে যে ইউবিটা গ্রেটার দ্যান ইউএ। এটুকু ক্লিয়ার, ক্লিয়ার কি না। এইবার এই জায়গার এই এ পয়েন্টে তার বিভব আছে, তড়িৎ ক্ষেত্রে কোনটা বিন্দুর বিভব থাকে, সেই বিভবটা ধরে নাও ভি এ, বি বিন্দু বিভবটা ধরে নাও ভিবি, ঠিক আছে। তাহলে বিভব প্রভেদ কি জিনিস, বিভব প্রভেদ এক কথাই হচ্ছে আমাকে বার করতে হবে ভিবি মাইনাস ভি এটা বার করতে হবে, ভিবি মাইনাস ভি এটা পেয়ে গেলেই আমার বিভব প্রভেদটা বেরিয়ে যাবে। এটুকু ক্লিয়ার, পার্থক্যটা বেরিয়ে যাবে। এবার আমাকে একটা কথা বলো, যখনই আমি এ বিন্দু থেকে বি বিন্দু নিয়ে যাচ্ছি, আমার স্থিতিশক্তি চেঞ্জ কি হচ্ছে, ইউএ থেকে ইউবি হচ্ছে, তাহলে কতটা পার্থক্য হচ্ছে, ইউবি মাইনাস ইউএ, তাই তো। কতটা বাড়লো, ইউবি ইউএ থেকে বেড়ে ইউবি হয়ে, তাহলে কতটা বাড়লো সেটা কি করে বার করবো, ওই যে পরিমাণ বাড়লো সেটা কার জন্য বাড়লো, কার্যর জন্য বাড়লো, তো যে কাজটা করে তার জন্য বাড়লো। সাপোজ ধরো সেই কাজটাকে আমি বলে দিলাম ডব্লিউ এ বি, ঠিক আছে, এ থেকে বি পয়েন্টে নিয়ে দে, কাজটা হচ্ছে ডব্লিউ এ বি, ক্লিয়ার। তাহলে যে পরিমাণ কাজটা করেছে সেই পরিমাণ কাজটাই আমার স্থিতিশক্তিটাকে বাড়িয়েছে। ওকে, এইবার আমরা আগেই দেখেছি যে তড়িৎ স্থিতিশক্তির সঙ্গে বিভবের কি সম্পর্ক, বিভবের
ভি ইন্টু কিউ, এটা আমরা জানি। তাহলে ইউ এর জন্য কি হবে, ভি এ ইন্টু কিউ হবে। বিভবটা দিয়ে চেঞ্জ হবে, কারণ কিউটা তো কনস্ট্যান্ট, এই যে এই কিউটা তো কনস্ট্যান্ট, তাই না? আচ্ছা, এটা কিউ ওয়ান বলো, তার কনফিউশন দূর হবে। আর ইউ এর জন্য, ইউ বি এর জন্য কি হবে, সেই পয়েন্টের জন্য বিভবটা কত, ভিবি। বি পয়েন্টের বিভব কত, ভিবি ইন্টু কিউ। তাহলে বসিয়ে দেবো এখানে, ইউবি কত, ভিবি ইন্টু কিউ। ইউ এ কত, ভি এ ইন্টু কিউ সমান ডব্লিউ এবি। সেখান থেকে কি পাচ্ছি, আমি যদি কিউ কমন নিয়ে নিই তাহলে ভিবি মাইনাস ভি এ, এই কোটাটার সঙ্গে কিউ গুণ থাকবে, আমি কিউটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি, ডব্লিউ এবি বাই কিউ। ঠিক আছে? তাহলে দুটো পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ আমি কি করে বার করবো, দুটো পয়েন্টের মধ্যে যে কার্যটা করতে হচ্ছে তাকে আমি ওই আধানটা দিয়ে ভাগ করে দেবো। একটা আধান একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্ট নিয়ে যেতে যে কার্যটা হচ্ছে সেটাকে ওই আধানটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে দুটো পয়েন্টের মধ্যে আমার বিভব প্রভেদটা বেরিয়ে যাবে। ক্লিয়ার? এই জায়গায় একটা ছোট্ট কোয়েশ্চেন তোমাকে আমি দেবো। আচ্ছা, তোমরা অবশ্যই একটা কাজ করবে, আমি যখন বোঝাবো না সেই মুহূর্তে কখনো টুকবে না, বা বই খুলে চেক করবে না যে বইতে কি লেখা আছে, বইটা দেখে নি। কেননা আমাদের হিউম্যান ব্রেন কখনো দুটো কাজ সামনে করতে পারে না। আর যেহেতু তোমাকে একটা বুঝতে হচ্ছে, শুনতে হচ্ছে, ঠিক আছে, সেই সঙ্গে মাথায় খাটাতে হচ্ছে যে জিনিসটা কি হয়েছে, সেটা অ্যাটলিস্ট তোমাকে রিকোয়েস্ট করবে তোমরা শুধুমাত্র আমার কথাটা শুনবে আর বোর্ডটা দেখবে, ব্যাস এটুকুই না। তারপর পুরো ভিডিওটা যখন কমপ্লিট হয়ে যাবে দেখা, তারপরে গিয়ে ভিডিওটা আরেকবার চালিয়ে নেবে, দিয়ে প্রত্যেকটা জায়গায় পজ করে বোর্ডে গিয়ে লেখা আছে লিখে নেবে, তখন না শুনলেও হবে। এবার যদি কোনো জায়গায় সাপোজ ধরো বুঝতে অসুবিধা হলো, ঠিক আছে, সেই জায়গায় তোমরা কি করবে, তোমরা ভিডিওটাকে আবার সেই জায়গাটা রিমাইন্ড করে চালিয়ে নেবে, তাহলেই হবে। তারপরে যদি বুঝতে না পারো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি চেষ্টা করব সেই ডাউটটা যথারীতি ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, এই জায়গাটা একটা আমার কোশ্চেন আছে। সাপোজ ধরো এখানে কিউ ওয়ান একটা আধান আছে, প্লাস কিউ এ পয়েন্টের আধান আছে। এখান থেকে আমি এ পয়েন্টকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ বিচিত্র একটা বৃত্ত নিলাম, ঠিক আছে? তোমাদেরকে শুধু এটুকুই বলতে হবে যে এই বৃত্তের পরিধির উপর প্রত্যেকটা বিন্দুতে বিভবটা আলাদা হবে নাকি সমান হবে, আলাদা হবে নাকি একই হবে। ঠিক আছে? এই বৃত্তের পরিধির উপর প্রত্যেকটা বিন্দুতে বিভবটা কি আলাদা হবে নাকি একই হবে, এবং তার কারণটা কি। তোমরা যে অ্যান্সারটাই বলবে তার রেসপেক্টে তার ব্যাখ্যাটা বা কারণটা দিতে পারবে। ঠিক আছে? এটা তোমরা কমেন্ট সেকশনে একটু জানাবে তোমাদের কি ধারণা, সেটা আমি দেখবো একটু, তারপরে আমি অবশ্যই সেটা এক্সপ্লেন করব। ঠিক আছে? সে নিয়ে কোনো সন্দেহ নেই, তোমরা একটু চেষ্টা করবে, তোমাদের চেষ্টাটা খুব জরুরি। এইবার আচ্ছা, এক জিনিস আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে বিভব প্রভেদের সঙ্গে কার কার রিলেশন আছে, ইউ এর রিলেশন আছে, আর ইউটা তো কার সঙ্গে রিলেশন থাকে, ডব্লিউর সঙ্গে রিলেশন থাকে, কার্ডের সঙ্গে রিলেশন থাকে, তাই তো? এবার আমি একটা কথা বলি, সাপোজ ধরো এ থেকে বি বিন্দু এটা, ঠিক আছে, এ থেকে বি বিন্দু বিভিন্ন রকম ভাবে যাওয়া যায়, তাই না? আমি এভাবে এই পথেও যেতে পারি, আমি এই পথেও যেতে পারি। তাহলে এ বিন্দুর যে বিভব সেটা হচ্ছে ভি এ, বি বিন্দুর যে বিভব সেটা হচ্ছে ভিবি। ভি এ আর ভিবির যে পার্থক্যটা, সেটা কি এই 1 নাম্বার আর 2 নাম্বার পথের জন্য দুরকম হবে নাকি একই রকম হবে? তাহলে সেটা বোঝার জন্য আমাকে দেখে নিতে হবে যে ভি এ মাইনাস ভিবি সমান কি আছে, আগে কি পেয়েছি, ডব্লিউ এ বি বাই কিউ পেয়েছি তো। এবার ডব্লিউটা কি, কার্য, মানে এক কথায় আমি কিউ আধানকে যদি এ থেকে কিউ বি পয়েন্টে নিয়ে যাই তাহলে যে পরিমাণ কার্য করবে সেই কার্যটাকে কিউ দিয়ে ভাগ করলে পেয়ে যাবো। এবার যে পরিমাণ কার্য করবে, এই কার্য কথাটার সঙ্গে এই পুরো কনসেপ্টে জড়িয়ে আছে। কিরকম হবে, আমি এক কাজ করি, আমি প্রথমে ধরে নিই যে আমি যখন 1 নাম্বার পথ দিয়ে যাচ্ছি তখন আমাকে W1 কাজ করতে হচ্ছে। আবার যখন আমি 1 নাম্বার পথে এ থেকে বিতে গেছি, এবার 2 নাম্বার পথ দিয়ে আমি বি থেকে এতে ফিরে এসেছি,
আর 2 নম্বর পথে আমি যখন আসছি, ফিরে আসছি, তখন আমাকে W2 কাজ করতে হচ্ছে। ঠিক আছে? এবার এই জায়গায় একটা জিনিস খেয়াল করে নিতে হবে যে যখন আমি কাজটা করি, কাজের সে ওয়ার্ক ডানের সাইন পজিটিভ হয় না নেগেটিভ হয়, তার কনসেপ্টটা তাহলে ঝালাই করে দিই। তাহলে 11-এ কি বলা ছিল যে আমি যদি বলের এগেনস্টে কাজ করি, ঠিক আছে, আমাকে ধরো সাপোজ একটা বল আমাকে আকর্ষণ করছে, আমি সেই আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করছি, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাকে যে কাজ করতে হচ্ছে, ওই আকর্ষণ বলের বিরুদ্ধে কাজটা করতে হচ্ছে, সেটা আমি কি বলবো, পজিটিভ ওয়ার্ক ডান। আর যদি আমি আকর্ষণ বলের দিকেই চলে আসি, তাহলে আমি সেটাকে বলবো নেগেটিভ ওয়ার্ক ডান। ঠিক আছে? তাহলে এখানে ধরে নাও এই যে দুটো পয়েন্ট বিভব আলোচনা করতে গেলেই আমাকে দুটো পয়েন্ট তো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিতে হয়। তো সাপোজ ধরে নাও সেই তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে এই প্লাস কিউ আধানটা, ঠিক আছে, ওতে গোবিন্দ একটা প্লাস কিউ আধান আছে, তার তড়িৎ ক্ষেত্রের মধ্যেই ঘটনাগুলো ঘটছে। এই প্লাস কিউ আধানটা আমি এখানে সাপোজ ধরো এখান থেকে একটা প্লাস কিউ আধানকে দিকে নিয়ে যাব, প্লাস কিউ আধানকে এই বরাবর নিয়ে যাব। প্লাস কিউ আধানটা এই প্লাস কিউ আধানকে কি করবে, সবসময় বিকর্ষণ করবে। তো তাহলে এই যখন এই পথ দিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, বিকর্ষণ বলের দিকে যাচ্ছে, তাহলে বলের দিকে যাচ্ছে, তাহলে বলের দিকে যখনই যাবে আমার এই দিকের ওয়ার্ক ডানটাকে কি বলবো, নেগেটিভ ওয়ার্ক ডান, তাই তো। এবার যখন 2 নম্বর পথে এদিক পর ফিরে আসছে তখন কি হচ্ছে, প্লাস কিউ আধানকে এই কিউ আধানটা, প্লাস কিউ আধানটা কি করে বিকর্ষণ করবে। তো আর প্লাস কিউ আধানকে আমি এদিকে নিয়ে আসছি, এই দিক বরাবর নিয়ে আসছি, তাহলে কি হচ্ছে, প্লাস কিউ আধানটা বিকর্ষণ বলের বিরুদ্ধে এগিয়ে আসছে। তাহলে সেক্ষেত্রে আমার 2 নম্বর পথের ওয়ার্ক ডানটা কি হয়ে যাবে, পজিটিভ ওয়ার্ক ডান। এবার যদি টোটাল ওয়ার্ক ডান বার করি তাহলে কি আসছে, W2 মাইনাস W1, তাই তো। এটা গেল আমাদের টোটাল ওয়ার্ক ডানটা, W টোটালটা। তাহলে এক জিনিস দেখো, আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলাম, আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে ফিরে এলাম, তখন আমার টোটাল ওয়ার্ক ডান কত হয়ে গেল, W2 মাইনাস W1। এবার যদি W1 আর W2 সমান না হয়, তাহলে কি দেখা যাচ্ছে, আমার এই যে ওয়ার্ক ডানটা হলো, এই যে ওয়ার্ক ডানটা যে ভ্যালুটা থাকবে, এই ভ্যালুটা আমার শক্তি হিসেবে সঞ্চিত থাকবে, তাই তো। এটাই আমার শক্তি হিসাবে সঞ্চিত হয়ে যাবে। এবার একটা কথা বলি, ভালো করে দেখো, যখন এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো তখন আমি ধরে নিলাম সাপোজ কিছু একটা শক্তি ছিল, সাপোজ শক্তিটা ছিল U1, ঠিক আছে। আর আমি কি দেখছি, কত পরিমাণ শক্তি এই পথে ফিরে আসার জন্য জমা হলো, কত পরিমাণ জমা হলো, এই পরিমাণ। তাহলে আমি যখন যাত্রা শুরু করছি তখন আমার শক্তি ছিল U1, যখন যাত্রা শেষ হলো তখন আমার শক্তি হয়ে গেল U1 প্লাস ইউ, তখন এই শক্তিটা যোগ হয়ে যাবে। আচ্ছা, এটা কখনো কি সম্ভব? সাপোজ ধরো 10 তলা একটা বিল্ডিং আছে, ঠিক আছে, 10 তলা একটা বিল্ডিং এর উপর থেকে আমি একটা ইটকে নিচের দিকে ফেলবো, তো সেই ইটটা আমি যতবার নিচের দিকে ফেলি না কেন, সবসময় মাটিতে এসে তো একই পরিমাণ ক্ষতি করবে, তাই না। আর যদি ভালো করে বলতে চাই, তাহলে মানে 10 তলার উপরে আমি ইটটাকে যতবারই নিয়ে আসি, যে পথেই নিয়ে আসি, লিফটে করেই নিয়ে আসি আর নিজে তুলে নিয়ে আসি, ইটটার মধ্যে যে শক্তিটা সঞ্চিত থাকবে সেটা তো সবসময় mgh, তাই না। সেটা লিফটে আসছে কি আমি নিয়ে আসছি তার উপর ডিপেন্ড করছে না, সেটা ডিপেন্ড করছে তার mg আর h এর উপর। মোদ্দা কথায় এর যে স্মৃতিশক্তিটা, এই 10 তলায় এই ইটটার যে স্মৃতিশক্তিটা, সেটা তো সব সময় ধ্রুবক, ওটা দেখবে না যে কোন পথে আসছে, তাই না। তাহলে একটা জায়গায় কোনো একটা বস্তুর স্মৃতিশক্তি সবসময় কনস্ট্যান্ট, বা বলতে গেলে একটা বিন্দুতে কোনো একটা বস্তুর বা কোনো একটা জিনিসের স্মৃতিশক্তি সবসময় সমান হয়, সবসময় একই থাকে, কোনো সময় চেঞ্জ হয় না। তাতে তুমি অন্য জায়গায় গিয়ে ফিরে আসো তাও সে একই থাকে। এখন দেখো ইটটাকে আমি নিচ থেকে নিয়ে গেলাম, দিয়ে আবার উপর তুলে নিলাম, তাহলে ইটটার স্মৃতি বেড়ে যাবে কি, বাড়বে না তো, ও যা স্মৃতি ছিল সেটাই থাকবে। কিন্তু এখানে কি দেখছি, আমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম, তখন আমার স্মৃতিশক্তি U1, যাত্রা শুরু করে বিতে গেছি, বি থেকে আবার এতে ফিরে এসেছি,
ফিরে আসার পর দেখা যাচ্ছে U1 প্লাস ইউ হয়ে যাচ্ছে, আমার স্মৃতিশক্তি বেড়ে যাচ্ছে। এটা কখনো সম্ভব? এখনই দেখলাম সম্ভব নয়। তাহলে আমাকে বলতে হবে যে এটা কখনো সম্ভব নয় যে একটা বদ্ধ পথে পুরোপুরি পরিক্রম করে আসার পর আমার নিরবিচ্ছিন্ন শক্তি পাওয়া যাচ্ছে, এটা সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে এই ইউ এর মানটা জিরো হতে হবে। এই যে শক্তিটা জমলো তার মানটা জিরো হতে হবে। জিরো মানে কি নেই, সেই মানটা শূন্য হতে হবে, তাই না? তাহলে শূন্য হতে গেলে আমার কি দেখতে পাচ্ছি, W2 মাইনাস W1 সমান শূন্য হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি আসবে, W2 সমান W1। আর W2 সমান W1 মানে কি, W2 সমান W1 মানে মানে 1 নম্বর পথে যেতে যে পরিমাণ কাজ করতে হচ্ছে, 2 নম্বর পথে ফিরে আসতে একই পরিমাণ কাজ করতে হচ্ছে, তাই না? তাই পথ দুটো আলাদা হলেও কাজের পরিমাণটা একই। অর্থাৎ কাজ যেহেতু পথের উপর নির্ভর করে না যে কোন পথে যাচ্ছে, সেই জন্য আমাদের এই সমীকরণ থেকে কি বোঝা যাচ্ছে, যে কাজ যদি পথের উপর নির্ভরশীল না হয়, এইটাও তো পথের উপর নির্ভরশীল হবে না, তাই না? তাহলে এ থেকে বি পয়েন্টে যেভাবেই তুমি কোনো একটা আধানকে নিয়ে যাও, তোমার বিভব প্রভেদটা সবসময় একই থাকবে। তুমি 1 নম্বর পথ দিয়ে নিয়ে যাও কি 2 নম্বর পথ দিয়ে নিয়ে যাও, তোমার বিভব প্রভেদটা সবসময় সমান থাকবে। কেননা বিভব প্রভেদটা কার্যের উপর নির্ভরশীল, আর কার্য পথের উপর নির্ভরশীল নয়। ব্যাস, এটুকুই কনসেপ্ট, এটুকু বললেই হবে। কোশ্চেনটা কি ছিল আবার বলি, যে বিভব প্রভেদ আমি যদি 1 নম্বর রাস্তা দিয়ে নিয়ে যাই বা 2 নম্বর রাস্তা দিয়ে নিয়ে যাই, তাহলে কি বিভব প্রভেদটা আলাদা হবে? তাহলে কি দেখা গেল, যে রাস্তার ওপর নির্ভরশীল নয় বিভব প্রভেদটা। বিভব প্রভেদ সবসময় শুধু দুটো বিন্দুর বিভবের মানের ওপর নির্ভরশীল।